দুর্নীতির বিরুদ্ধে মেক্সিকোর রাজপথে জেনজি আন্দোলনকারীরা বিক্ষোভ ছড়িয়ে পড়েছে 50টি শহরে। রাজনৈতিক সংস্কার ও নিরাপত্তার দাবিতে পেরুর রাস্তায় সাধারণ মানুষ। ভেনেজুয়েলায় সম্ভাব্য হামলার প্রস্তুতি শেষ, যুক্তরাষ্ট্রের দাবি মার্কিন গণমাধ্যমে। ত্রিনিদাদ ও টোবাগোতে মার্কিন নৌমহড়ার ঘোষণা পেন্টাগনের। পরিকল্পনার কঠোর বিরোধিতা জর্ডান পাকিস্তানে। শাসন কাঠামো ঢেলে সাজানো ও পুনর্বাসন ইস্যুতে বৈঠক। পশ্চিম তীরে ইসরায়েলের হামলা অব্যাহত। ঘূর্ণিঝড় ক্লডিয়ার আঘাতে বিপর্যস্ত ইউরোপ। ইংল্যান্ড ও ওয়েলসে একদিনে 1 মাসের সমান বৃষ্টিপাত। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ঝড়। মিয়ানমারের সাগাইনে প্রতিরোধ গোষ্ঠীর অতর্কিত হামলায় 50 জান্তা সেনা নিহত, আটক 15। দীর্ঘ 35 বছর পর থাইল্যান্ড সীমান্তের মডং শহর পুনরায় বিদ্রোহীদের দখলে। দিন দিন বাড়ছে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের বৈরিতা। উত্তর ক্যারিবীয় সাগর তীরবর্তী দেশটিতে এখনও সরাসরি হামলার ঘোষণা দেননি মার্কিন প্রেসিডেন্ট। তবে হামলার সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়ে গেছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম এনপিআর। ভেনেজুয়েলার কাছাকাছি ত্রিনিদাদ ও টোবাগোর উপকূলে 5 দিনব্যাপী নৌমহড়া চালাবে যুক্তরাষ্ট্র। উত্তর ক্যারিবীয় সাগরে রোববার পৌঁছাবে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী জাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। এতে যুক্ত হবেন 15,000 মার্কিন সেনা এবং 2,000 মেরিন। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন ভেনেজুয়েলা ইস্যুতে তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন, তবে বিষয়টি স্পষ্ট করেননি। ত্রিনিদাদ ও টোবাগোতে মার্কিন সামরিক মহড়া নিয়ে ক্ষোভ জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কারাকাসের পেতারে সমর্থকদের সামনে বক্তৃতায় তিনি অভিযোগ করেন ওয়াশিংটন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। বলেন দ্বীপরাষ্ট্রটির মানুষই ঠিক করবে তারা কি তাদের জমি জলকে মার্কিন সামরিক পরিকল্পনার জন্য উন্মুক্ত রাখবে কিনা। যুক্তরাষ্ট্রের সমর দফতর দাবি করেছে এসব পদক্ষেপ মূলত মাদকবাহী নৌকা আটকানোর জন্যই নেওয়া হচ্ছে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারাও ইঙ্গিত দিয়েছেন যে ভেনেজুয়েলাকে লক্ষ্য করে সম্ভবত স্থল হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সিএনএনের এক প্রতিবেদন অনুযায়ী ভেনেজুয়েলায় বড় ধরনের অভিযানের জন্য প্রয়োজনীয় সামরিক সক্ষমতা এখনো মাঠে নেই। ভূখণ্ডে আঘাত হানলে মাদুরো বাহিনীর প্রতিরোধ আর মার্কিন অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সব মিলিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠিন বাস্তবতার মুখোমুখি হতে পারেন। বিশেষজ্ঞরা হলেও ক্ষমতা বিরোধীদের হাতে যাওয়ার কোনো নিশ্চয়তা নেই। তাদের মতে মাদুরোকে সরানোই শেষ লক্ষ্য নয়, বরং শুরু। স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রকে 5 থেকে 10 বছরের পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে। গাজার বাসিন্দাদের অন্য কোথাও স্থানান্তরের বিষয়ে অমত প্রকাশ করেছে জর্ডান ও পাকিস্তান। উপত্যকা থেকে ফিলিস্তিনিদের গণ উচ্ছেদের পরিকল্পনার বিরোধিতা করবেন বলে জানান জর্ডানের রাজা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী। এদিকে যুদ্ধ বিধ্বস্ত গাজায় চলছে শিক্ষা ব্যবস্থা পুনঃস্থাপনের কাজ। অঞ্চল জুড়ে প্রায় 82% স্কুল ধ্বংস হয়ে যাওয়ায় কাজটি সহজ হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গাজা ও পশ্চিম তীরে এখনও অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। গাজা ও পশ্চিম তীরে অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। খান ইউনিসের দক্ষিণাংশ, গাজা সিটির উত্তরাঞ্চল এবং রাফা সীমান্ত জুড়ে দখলদারদের হামলায় নতুন করে ধ্বংস হয়েছে বহু স্থাপনা। স্যাটেলাইট চিত্র অনুযায়ী যুদ্ধবিরতির পরও 1 মাসে অন্তত 1,500 ভবন উড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরে রামাল্লার কাছে অবৈধ বসতি স্থাপনকারীদের আক্রমণে কয়েকজন ফিলিস্তিনি নিখোঁজ হওয়ার ঘটনাও সামনে এসেছে। এদিকে গাজাবাসীকে অন্যত্র স্থানান্তরের বিষয়ে স্পষ্ট অবস্থান নিয়েছে জর্ডান ও পাকিস্তান। ইসলামাবাদে 2 দিনের বৈঠকে জর্ডানের রাজা আবদুল্লাহ ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান গাজার মানুষকে গণ উচ্ছেদের কঠোর বিরোধিতা করবেন তারা। যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে আরব ইসলামী 8টি দেশের সমন্বিত উদ্যোগ, শাসন কাঠামো পুনর্গঠন ও পুনর্বাসন পরিকল্পনা নিয়েও আলোচনা হয় বৈঠকে। এই পরিস্থিতিতেই গাজাকে ধীরে ধীরে আগের রূপে ফিরিয়ে আনার প্রচেষ্টা শুরু হয়েছে। চলছে অঞ্চলটির শিক্ষা ব্যবস্থা পুনঃস্থাপনের কাজ। 2 বছরের ইসরায়েলি আগ্রাসনে ধ্বংস হয়ে গেছে গাজার প্রায় 82% স্কুল ভবন। এর মধ্যেও অস্থায়ীভাবে পাঠদান শুরুর ব্যবস্থা করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। ধ্বংসস্তূপে পরিণত স্কুলের উঠান কিংবা পাশের খালি জমিতে অস্থায়ী স্কুল তৈরির উদ্যোগ চলছে। তবে শিক্ষা সামগ্রীর ঘাটতি ও নিরাপদ পরিবেশের অভাবে এই কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে শিক্ষার্থীরা। যুদ্ধ চলাকালীন তারা শারীরিক ও মানসিক দুইভাবেই হারিয়ে ফেলেছে স্বাভাবিক ছন্দ। শিক্ষকরা বলছেন যুদ্ধোত্তর মানসিক চাপ সামলে শিক্ষায় ফিরিয়ে আনাই এখন সবচেয়ে কঠিন কাজ। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের একটি থানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত 9 জন, আহত হয়েছেন আরও 32।
শনিবার স্থানীয় সময় গভীর রাতে শ্রীনগরের নওগাম থানায় জব্দকৃত বিস্ফোরক পরীক্ষা নিরীক্ষার সময় এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম জানায় নিহতদের বেশিরভাগ ছিলেন পুলিশ এবং ফরেনসিক দলের সদস্য। এ ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। এদিকে এ ঘটনার সঙ্গে দিল্লির লালকেল্লার বিস্ফোরণের ঘটনার সম্পৃক্ততা রয়েছে বলে দাবি পুলিশের। শুক্রবার স্থানীয় সময় গভীর রাতে ভারতের জম্মু কাশ্মীরের শ্রীনগরের নওগাম থানায় জব্দ থাকা বিস্ফোরক দ্রব্য পরীক্ষা করছিলেন পুলিশ সদস্য ও ফরেনসিক টিম। সেখানেই আচমকা শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলেই হতাহত হন বেশ কয়েকজন। হতাহতদের বড় অংশই পুলিশ ও ফরেনসিক কর্মী। ফায়ার সার্ভিস কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও থানা ভবনের বড় অংশ পুড়ে গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানান, আগুন ছড়িয়ে পড়তেই ভেতরে আটকা পড়ে যান অনেকে। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। এ ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। এখানে একটি বিস্ফোরণের পর আমরা আতঙ্কিত হয়ে পড়ি। আসল ঘটনা কি ঘটেছে সেটা বুঝতেই আমাদের 15-20 মিনিট লেগে যায়। এরপর আমরা যখন থানার সামনে যাই তখন দেখি সব ধ্বংস হয়ে গেছে। নয়াদিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে 13 জন নিহত হওয়ার মাত্র 4 দিন পর কাশ্মীরের ঘটনায় উত্তেজনা আরও বেড়েছে। পুলিশের দাবি, হরিয়ানার ফরিদাবাদ থেকে উদ্ধার করা বিস্ফোরকগুলো মজুদ ছিল জম্মু কাশ্মীরের ওই থানায়। ফরিদাবাদের এই ঘটনার সঙ্গে দিল্লির লালকেল্লার বিস্ফোরণের ঘটনার সম্পৃক্ততা রয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 6 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, বেসামরিক নাগরিকদের লক্ষ্য করেই শুক্রবারে এই ভয়াবহ হামলার পরিকল্পনা করেছিল মস্কো। একই দিনে রুশ তেল বন্দরে ইউক্রেনের হামলায় বৈশ্বিক জ্বালানি সরবরাহেও ধাক্কা লেগেছে। দেখে আতশবাজি মনে হলেও এটি আসলে ছিল ইউক্রেনের ওপর রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলা। রাতভর রাশিয়ার 430টি ড্রোন ও 18টি ক্ষেপণাস্ত্র হামলায় আগুন ধরে যায় কিয়েভের বহু আবাসিক ভবনে। ঘটে হতাহতের ঘটনা। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কিয়েভের প্রায় প্রতিটি অঞ্চলেই বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এই হামলার মূল লক্ষ্য ছিল কিয়েভের সর্বোচ্চ ক্ষতি সাধন করা। এছাড়া পরিকল্পিতভাবে এই হামলা বেসামরিক নাগরিকদের ওপরেই চালানো হয় বলে দাবি করেন তিনি। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রাশিয়ার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। মুখপাত্র জানান, এসব হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন এবং তাৎক্ষণিকভাবে বন্ধের আহ্বান জানিয়েছেন মহাসচিব। ইউক্রেনও বাড়িয়েছে পাল্টা আঘাত। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা 200-র বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া মস্কোর গুরুত্বপূর্ণ নভরোসিয়েস্ক বন্দর শহরের তেল টার্মিনালে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সাময়িকভাবে 22 লাখ ব্যারেল দৈনিক তেল রপ্তানি বন্ধ হয়ে গেছে, যা বৈশ্বিক সরবরাহের 2%। এতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম 2% পর্যন্ত বেড়ে যাওয়ার শঙ্কা করা হচ্ছে।